হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা WBPSC ক্লার্কশিপ মেন্সের PYQ 2004 এবং 2005 নিয়ে আলোচনা করব। এটা একটি ট্রান্সলেশনের ভিডিও। তো দেখো, ভিডিওতে আমি 2005 এবং 2004 সালের কোয়েশ্চেনটা নিয়ে এসেছি। 2005 সালটা দিয়ে শুরু করছি। দেখো, এই যে যে লাইন আকারে দেখছো, এটা অ্যাকচুয়ালি লাইন আকারে আসেনি, প্যাসেজ আকারে এসেছিল, কিন্তু আমি পড়ার সুবিধার জন্য আমি একটু লাইন আকারে লিখে নিয়ে এসেছি। তো দেখো, প্রথমেই কি রয়েছে, 26শে জানুয়ারি 1950-এ স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করল ভারত। একদমই সোজা সাপটা লাইন। তো দেখো ইংলিশটা কি লিখেছি, ইন্ডিয়া বিকাম an independent and sovereign republic on the 26th of January 1950। তো দেখো, এই যে আত্মপ্রকাশ যে শব্দটা আছে, এই শব্দটার যদি অ্যাকচুয়াল ইংলিশ আমরা দেখতে চাই তাহলে সেলফ রিভেলেশন হয়। তো এটার কোনো মানে বা এটার কোনো ব্যবহার এখানে করলে সেটা খুব একটা ভালো লাগবে না, ওই জন্য আমি এখানে বিকেমই রেখেছি। আর সার্বভৌম শব্দটার অর্থ হলো সভরিন, সাধারণতন্ত্র অর্থাৎ রিপাবলিক, স্বাধীন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট হলো। তারপরের লাইনটা দেখো, এই দিনই সর্বার্থে ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্তি ঘটল ভারতের মানুষের। তো অন দিস এ ভেরি ডে দ্য পিপল অফ ইন্ডিয়া বিকেম freedom from the bondage of the British rule in the true sense। তো এখানে দেখো, এই যে শাসনকে আমি লিখেছি রুল, কিন্তু এখানে তোমরা রিজিমও লিখতে পারতে। তারপর নাগপাশটা আমি লিখেছি বন্ডেজ, দ্য বন্ডেজ অফ দ্য ব্রিটিশ রুল। তো তোমরা এখানে আমি এখানে বন্ডেজটাই লিখেছি, কেননা এটার সঙ্গে এটা খুব ভালো যাচ্ছে এই সেন্টেন্সটার সঙ্গে। কিন্তু এই নাগপাশের আর একটা মানে হতে পারে ক্যাপটিভিটি। তারপরে মুক্তিকে আমি ফ্রিডম লিখেছি, ইন্ডিপেন্ডেন্টও লিখতে পারতে। তারপরে এই যে দ্য পিপল অফ ইন্ডিয়া, এখানে লিখতে পারতে দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। তো তারপরের লাইনটা দেখো, আগেই দিনটিকে জাতীয় ছুটির হিসাবে ঘোষণা করা হয়েছিল। দ্য ডে ওয়াজ আর্লিয়ার ডিক্লেয়ার্ড অ্যাজ এ ন্যাশনাল হলিডে। তারপরের লাইনটা দেখো, সেই মতো দেশ জুড়ে আয়োজিত হলো অসংখ্য অনুষ্ঠান। হেন্স, এই সেই মতো কথাটা এখানে আমি দিয়েছি অ্যাকর্ডিংলি, তো তোমরা এখানে হেন্সও লিখতে পারতে। তো দেখো, নিউমারাস ফাংশনস ওয়্যার অর্গানাইজ থ্রু আউট দ্য কান্ট্রি। এই যে দেশ জুড়ে, থ্রু আউট দ্য কান্ট্রি, জুড়ে কথাটার অর্থ হলো থ্রু আউট, আয়োজিত অর্থাৎ অর্গানাইজড, অনুষ্ঠান ফাংশন, আর অসংখ্য নিউমারাস। তোমরা এখানে এরকমও লিখতে পারতে যে লটস অফ ফাংশনস ওয়্যার অর্গানাইজড বা সেলিব্রেটেড থ্রু আউট দ্য কান্ট্রি বা থ্রু আউট দ্য নেশন, এভাবেও লিখতে পারতে। তারপরের লাইনটা দেখো, সেই প্রথম জাতীয় পতাকা ঊর্ধ্বে তুলে পথে পথে বেরোলো অজস্র শোভাযাত্রা। ফর দ্য ফার্স্ট টাইম, এই যে সেই প্রথম, ফর দ্য ফার্স্ট টাইম কাউন্টলেস প্রসেশন কেম আউট অন দ্য রোড হোল্ডিং অ্যালফট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। এই যে ঊর্ধ্বে তুলে, অ্যালফট করা, তারপরে শোভাযাত্রা অর্থাৎ প্রসেশন, আর অজস্র কাউন্টলেস। তারপরের লাইনটা দেখো, 1947 সালের 15ই আগস্ট হয়েছিল ক্ষমতার হস্তান্তর। তো ক্ষমতা অর্থাৎ পাওয়ার, আর হস্তান্তর অর্থাৎ ট্রান্সফার। তো পাওয়ার ওয়াজ ট্রান্সফার্ড অন 15th August 1947। শেষ লাইনটা কি রয়েছে দেখো, ব্রিটিশ শাসনের কোনো চিহ্নই ভারতে আর বইতে হলো না। বাট অল ট্রেস অফ দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ওয়্যার উইপড আউট ফ্রম 26th January 1950 অনওয়ার্ডস। তো এই যে বইতে হলো না, এই কথাটার অর্থ হলো উইপড আউট। এখানে একটা ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হয়েছে, উইপড আউট।
আর চিহ্নই মানে চিহ্ন অর্থাৎ ট্রেস। তো এটা ছিল 2005 সালের PYQ। এবার আমরা দেখব 2004 সালের PYQতে কি কি এসেছিল। এটাও প্যাসেজ আকারেই এসেছিল, আমি পড়ার সুবিধার জন্য এখানে আমি লাইন আকারে লিখে নিয়ে এসেছি। দেখো, প্রায় 700 বছর আগেকার কথা বলছি। দক্ষিণ ইউরোপে ইতালি তখন খুব সমৃদ্ধশালী। তো অ্যাবাউট 700 ইয়ার এগো, প্রায় 700 বছর আগে ইতালি ওয়াজ এ ভেরি প্রসপারাস কান্ট্রি ইন সাউদার্ন ইউরোপ। আচ্ছা, এখানে যে এই যে দেশ কান্ট্রি, এই কান্ট্রিটাকে তোমরা কিন্তু নেশনও বলতে পারো, NATION, নেশন। তো এটাও বলতে পারো যে ইটালি ওয়াজ এ ভেরি প্রসপারাস নেশন ইন সাউদার্ন ইউরোপ। তার পরের লাইনটা কি রয়েছে দেখো, যে ভেনিস আর জেনোয়া ছিল ইতালির দুই পরক্রান্ত নগর রাষ্ট্র। ভেনিস অ্যান্ড জেনোয়া ওয়্যার টু পাওয়ারফুল সিটি স্টেটস অফ ইটালি। তারপরে দেখো, এরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী এবং কেউ কারো সাফল্য সহ্য করে না বা করতো না, এরকম হবে। তো দেখো, দে ওয়্যার স্ট্রং রিভাইলস অ্যান্ড দেয়ার ওয়াজ নো লাভ লস্ট বিটুইন দেম। তারপরের লাইনটা দেখো, একবার বাণিজ্য ব্যাপার নিয়ে উভয়ের মনোমালিন্য চরমে উঠল এবং যুদ্ধ বেঁধে গেল। ওয়ান্স দ্য হস্টিলিটি মানে মনোমালিন্য অর্থাৎ হস্টিলিটি বিটুইন দেম। এবার দেখো, বিটুইনটা আমরা এখানে কেন ব্যবহার করেছি একটু বলে দিই। যখন দুটো জিনিস বা দুটো দেশ বা দুজনের মধ্যে যখন কোনো কথা হবে তখন আমরা সেখানে বিটুইন ব্যবহার করব। কিন্তু যখনই দুয়ের অধিক হয়ে যাবে, অর্থাৎ 3 জন কিংবা তারও বেশি হবে, তখন আমরা সেক্ষেত্রে অ্যামং ব্যবহার করব। তো এখানে যেহেতু দুটো দেশের কথা বলেছে, তাই জন্য আমরা এখানে বিটুইন ব্যবহার করেছি। Once the hostility between them reached its climax over trade and a war broke out. Broke out এখানে যুদ্ধ বেঁধে গেল, তো বেঁধে যাওয়াকে আমরা ফ্রেজাল ভার্ব ব্যবহার করেছি, তো ব্রক আউট। তারপরে দেখো, তারপরের লাইনটা, যে শেষ পর্যন্ত ভেনিসের পরাজয় ঘটল। আলটিমেটলি ভেনিস ওয়াজ ডিফিটেড। তো এখানে তোমরা আলটিমেটলি না লিখে ফাইনালি লিখতে পারতে। তারপরে দেখো, ভেনিসের বহু নরনারী বন্দী হয়ে জেনোয়ার কারাগারে নিক্ষিপ্ত হলো। তো নিক্ষিপ্ত হওয়া মানে কি, কোনো কিছু ছুঁড়ে ফেলা। তো আমরা এখানে আবার ফ্রেজাল ভার্ব ব্যবহার করব, থ্রন ইনটু। আর বন্দি অর্থাৎ ক্যাপচার। তারপরে দেখো লাইনটা, ইংলিশ লাইনটা দেখো কি হবে, মেনি ভেনিশিয়ান ওয়্যার ক্যাপচার্ড অ্যান্ড থ্রন ইনটু প্রিজন ইন জেনোয়া। তো এই ছিল 2004-এর ট্রান্সলেশন। তো এরপরে আরও PYQ আমি আনতে থাকবো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের কি সাহায্য হচ্ছে এতে, সেটাও আমাকে জানাবে। তো এভাবে আমার পাশে থাকো। আমার চ্যানেল অর্থাৎ সহজে শেখা চ্যানেলকে ফলো করো। নিজেরা পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, আর সব সময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।